বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ব্যাংকের দরকার নাই, তারপরেও প্রধানমন্ত্রী অফিস থেকে নতুন ব্যাংক দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি। যাদের কোনো যোগ্যতা নাই একটা ব্যাংক চালানোর মতো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তৈরি করার ভিতরে। উইদিন দ্য কর্পোরেট গভর্নেন্স কি হলো আপনারা দেখেন, শুধুমাত্র নট অনলি উইদিন দ্য গভর্নমেন্ট ব্যাংকস যেখানে ডাইরেক্টর দেওয়া হলো, যে আমি বলছি যে রাজনীতির লোকেদের, হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য প্রাইভেট ব্যাংকস, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। এবং প্রাইভেট ব্যাংকের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখেন কি দাঁড়ালো কি, আমি একটা উদাহরণ দিই। এই তথাকথিত ভোটারবিহীন নির্বাচনের গত পার্লামেন্টে আপনার যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট, যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের প্রথম রিফর্মসের আমি জড়িত ছিলাম, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যাংকিং রিফর্ম কমিশন ছিল, আমি তার সদস্য ছিলাম সাইফুর রহমান সাহেবের আমলে। দেখেন আমার কিন্তু দুই সরকারের আমলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এখন তৃতীয় সরকারের আমলে কাজ করছি। তো দেখেন কি হলো ওখানে, একটি মাত্র একজন দাঁড়িয়ে বলল যে টেনিওর অফ দি ডাইরেক্টরস, স্পন্সর ডাইরেক্টরসকে বাড়াতে হবে, 2 বছর থেকে 3 বছর করতে হবে, আমাদের পরিবারের লোকগুলো একাধিকবার থাকতে পারবে, আমাদের যাতে বেশি সময়, বেশি মানুষ এবং বেশি দিন থাকতে পারবে। হাফ এ মিনিট পাশ হচ্ছে, শুধুমাত্র হাফ এ মিনিট দাঁড়িয়ে সংশোধনী দিল, ওইটা পাশ হয়ে গেল। বুঝতে পারেন কিভাবে অলিগার্কসরা কাজ করে? তারা শুধু যে ওভারসাইট ফাংশনে কাজ করে তা না, তারা আমাদের লেজিসলেটরে কাজ করেছে ওই রকমভাবে। সো লুক অ্যাট দি স্টেট স্ট্রাকচার, যেই স্টেট স্ট্রাকচারের ভিতরে আপনার ওখানে যারা আইন করে, দ্য লেজিসলেটিভ অর্গান, যারা আমার নির্বাহী অর্গান, যেটা আমার এক্সিকিউটিভ এবং যেটা আমার জুডিশিয়ারির কথা বেশি বলি না, কন্টেম্প্ট হয়ে যাবে। আমার পিতা সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন, আমি সম্মান নিয়েই রেখে গেলাম এটা আজকে। তারা 3 জনে একত্রিত হয়ে পুরো দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে। সো হোয়াট উই আর টকিং অ্যাবাউট, আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না এবং পুরানা জিনিসকে ফিরিয়ে আনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। কিন্তু এই সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ, এটাতে আমি ছোট করে দেখছি না, আমি নিজে এটার ভিতরে আছি। তবে এখানে আসার পরে মনে হলো এই যে প্ল্যাকার্ডগুলো তৈরি হয়েছে, এগুলি যদি আগে পেতাম তাহলে বোধহয় আমার কষ্ট করে হোয়াইট পেপার লিখতে হতো না। আপনারা প্রডিউসড এ ফ্যান্টাস্টিক সেট অফ প্যাম্পলেটস ওভার হিয়ার। যারা এখানে প্রডিউস করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করেছি যে এটা সফট কপি আমাদের দিলে আমাদের কমিটি মেম্বার্সদের কাছে দিতে পারবো। আমি যেটা বলে শেষ করতে চাচ্ছি, যদি এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতিশীলতাকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই সংস্কারের পথে এগোতে পারবো না। কিছু আমরাকে বলি যে যখন আমরা রিফর্মসের কথা বলি, when the reforms is an outcome of a crisis, তখন it is also very important, the stabilization is also very important. যদি স্টেবিলিটি না থাকে, এক্সচেঞ্জ রেটে, ইন্টারেস্ট রেটে, যদি প্রাইসেস অন দ্য মার্কেট, এগুলি যদি আমরা না ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু রিফর্মসের জন্য মানুষ স্বস্তি পাবে না, there won't be any, সেই অর্থে ধৈর্য থাকবে না। সো আমার ফার্স্ট অ্যাপিল টু দ্য গভর্নমেন্ট হলো, অ্যান্ড ইন দ্য অগস্ট প্রেজেন্স অফ দি ফাইন্যান্স অ্যাডভাইজার, যে মার্কেট স্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট, ইউ আর ডুইং ফাইন, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ করেছে, আই ক্যান সি দ্য এফার্টস ইন দ্য, মানে যেভাবে ট্যারিফ রিডাকশন করে জিনিসের দাম কমানোর চেষ্টা হচ্ছে। I see the interest rate has to be high because of a contractionary policy in order to bring down the inflation in the medium term. Kintu it is very important to go for a coordinated move in this case.